বেশ কিছুদিন হলো আশিয়ানার শরীর মন ভালো থাকছে না। তিস্তার সঙ্গে ওর শেষ কিছুদিনে ভালো করে কথা হয়নি। আবার এদিকে পড়াশোনায় মনও বসছে না, আর অন্যদিকে পরীক্ষা সামনে এসে হাজির। আশিয়ানা এবার 9 থেকে 10-এ উঠবে। অনেক পড়ার চাপ। এমনিতে আশিয়ানা খুব চুপচাপ শান্ত প্রকৃতির মেয়ে, তবে ইদানিং ও যেন একটু বেশি ঝিমিয়ে গেছে। হতে পারে কথা কম বলে, কিন্তু সে নিজের পড়াশোনা, ক্লাস, নিজের হস্টেলের কাজ এসব নিয়ে যথেষ্ট পরিপাটি। ও খুব গুছুনি। আর হবে নাই বা কেন? সেই কোন ছোট্টবেলা থেকে ও নিজের সব কাজ একা একা করে আসছে। এক কথায় ও অল্প বয়সে পুরোপুরি স্বনির্ভর হয়ে উঠেছে। শুধু পড়াশোনা, স্কুল আর হস্টেল, এই ওর ছোট্ট জগৎ। সেই দার্জিলিং থেকে ফেরার পর অনেকগুলো দিন কেটে গেছে। এর মধ্যে তিস্তার সঙ্গে অনিন্দর সেরকম যোগাযোগ করা হয়ে ওঠেনি। আজ এতগুলো দিন পরে অনিন্দ তিস্তার বাড়ি এসেছে। ফ্ল্যাটের কলিং বেল বাজতে সৌগতবাবু এসে দরজা খুললেন। আরে অনিন্দ, এসো বাবা, অনেকদিন পর যে। অনিন্দ একটু হেসে জিজ্ঞেস করল, এই তো কাকাবাবু, কেমন আছেন? ব্লাড প্রেশার ঠিক আছে তো? সৌগতবাবুর সঙ্গে কথা বলতে বলতে অনিন্দ সোফায় এসে বসল। হ্যাঁ, ওই চলছে, এই বয়সে যা হয় আর কি। এই দেখেছো, তোমার হয়তো তিস্তার সঙ্গে কিছু দরকার থাকবে। আমি এই বলে জোরে ডাক দিল, এই তিস্তা, তিস্তা। তিস্তা ঘর থেকে একটু চিৎকার করেই বলল, হ্যাঁ আসছি। যদিও তিস্তা ওর নিজের ঘর থেকে ড্রয়িং রুমের সব কথা শুনতে পাচ্ছে, ওর আর বুঝতে বাকি নেই যে অনিন্দ এসেছে। যদিও শেষ ঘটনাটার জন্য ওর ওপর রেগে আছে, তবে অনেক দিন পরে ওদের আজ দেখা হচ্ছে, সেটার জন্য একরকম ভালো লাগাও কাজ করছে। তিস্তা ঘর থেকে বেরিয়ে এসে সোজা রান্নাঘরে চলে গেল। সবার জন্য চা করে আনল, তারপর নিজেও ওখানে বসে পড়ল। অনিন্দ সৌগতবাবুর সঙ্গে কথা শেষ করে তিস্তাকে বলল, এই মাসের অ্যালবামটাতে কি 2টো গানই রিলিজ হবে? মানে তুমি কি শ্যুটটা একটু দেখে দেবে? তিস্তা পরিষ্কার বুঝতে পারছে এইসব অনিন্দর অজুহাত মাত্র। ওদের মধ্যে যে এতদিন কথা বলা বলি বন্ধ ছিল, সেটাই মিটমাট করতে গানের অজুহাতে অনিন্দ এখানে এসে উপস্থিত হয়েছে। তিস্তার ছোট ছোট ভালো লাগা, খারাপ লাগাগুলোকে ও খুব গুরুত্ব দেয়। এতটাই যত্ন করে যে তিস্তাকে মাঝে মাঝে নিলয়ের কথা মনে করিয়ে দেয়। নিলয় ঠিক এভাবেই ওর যত্ন নিত। অনিন্দ ওকে ডেকে বলল, এই তুমি কথায় কথায় কি যে এত ভাবো, বলো এইখানে সুরটা কিভাবে করছো? এই লাইনে, এই যে এই লাইনে ছন্দটা ঠিক মিলছে না, মানে কিভাবে করলে ঠিক হবে দেখো তো এই দিকটা। তিস্তা চুপ থাকলো। একটু পরে গম্ভীর স্বরে বলল, সুর আমার থেকে ভালো তুমি বুঝবে। আগের দিন তো সব ঠিকঠাক হয়ে গেছে। রিতম ছিল তো সেদিন স্টুডিওতে, আর গানের কথা একই থাকছে। আমি কোনো পরিবর্তন করছি না। তোমার অসুবিধা থাকলে তুমি দেখো, আর তুমি চাইলে পরিবর্তন করতেই পারো, আমার সমস্যা নেই। সৌগতবাবু এমন সময় উঠে ক্লাবের উদ্দেশ্যে বেরোল। কিন্তু অনিন্দ তিস্তার থেকে এরকম উত্তর আগে কখনো পায়নি। ও একটু ভয়ে ভয়ে বলল, আরে না না, মানে আমি সেটা বলছি না। আসলে এই কথাগুলো ভারী মর্মস্পর্শী, বুঝলে তো। মানে অ্যালবামের নাম প্রথম গানের নাম থেকে রাখছি আমরা, তবু থেকে যাও রাখলাম, ভালো হয়েছে না? তিস্তা যথারীতি নির্বিকারভাবে বলল, বেশ ভালো, তাই থাক। গানের সুরটা একটু গুনগুনিয়ে উঠল অনিন্দ। তিস্তা জানে ওর লেখা যথার্থ হাতেই পড়েছে। অনিন্দ ঠিক তিস্তাকে এবং তিস্তার কাজকে সঠিক সম্মান দেবে। অনিন্দর প্রতি ওর অগাধ বিশ্বাস, আর থাকবে নাই বা কেন? কত বছর ধরে কাজ করছে ওরা একসঙ্গে। আজ অনিন্দ না থাকলে তিস্তা ওই ঐক্যতানের কোনো এক ঘরে বসে ওর নাটকের দলটিকে আঁকড়ে ধরে বেঁচে থাকত।
লেখার বিনিময়ে নাম, যশ, খ্যাতি ও চায় না। শুধু চেয়েছিল ওর লেখা গান যেন মানুষের মনের মধ্যে পৌঁছতে পারে। আর গান ছাড়া কি বা আছে যা এত সহজে হৃদয়কে নাড়া দিতে পারে? হঠাৎই অনিন্দ বলল, তুমি রাগ করেছ? আমি ইচ্ছাকৃত কিছুই করিনি সেদিন, বিশ্বাস করো। অনিন্দর কথায় তিস্তার ঘোর কাটল, তবু গলার স্বরে কঠিন ভাব কমল না। আমি সেসব ভুলে গেছি অনিন্দ, যা হওয়ার ছিল তাই হয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। আমি রাগ অভিমান কিছুই করিনি। ওই রাগ অভিমান করার জায়গা, সময়, বয়স কোনোটাই আমার নেই। অনিন্দ বোঝে তিস্তার কষ্ট হচ্ছে। ও প্রসঙ্গটা অন্যদিকে ঘোরানোর জন্য বলে উঠল, এই তিস্তা, তোমার স্কুল জীবনে কতগুলো গল্প লিখেছিলে না? ওই গল্পগুলো কিন্তু দারুণ ছিল। এই বলেই হেসে ফেলল অনিন্দ। তিস্তাও নিজেকে ধরে রাখতে পারল না, ও নিজেও হেসে ফেলল। তিস্তা একটু লাজুকভাবেই বলল, মোটেও আমার একার লেখা ছিল না। আমরা 4 মূর্তি একসাথে লিখেছিলাম, আনকোরা হাতের লেখা। আসলে ওটা ছিল একটা জয়েন্ট ওয়ার্ক, মানে ওই আমি, শুভ, রিনি, সোম সকলে মিলে লিখেছিলাম। আর নীলয় ছিল আমাদের ক্রিটিক, এক কথায় মানে সহজ কথায় পাঠক। বাবা, তিস্তা মিত্র পুরো ফেলুমিত্তির যে। তিস্তা হেসে বলল, আর দূর, না না, শোনো, ছোটবেলাতে এরকম সবাই কম বেশি অ্যাডভেঞ্চার করেই থাকে। আমরা সবাই সেই স্কুল জীবন থেকে একে অপরের ছায়া সঙ্গী ছিলাম, আর পার্টনার ইন ক্রাইম তো বটেই সবাই। হ্যাঁ, তা বলে একেবারে হরর স্টোরি। গল্পের নাম কি ছিল? ব্যারাকপুরের ব্রহ্মদৈত্য, তাই তো? তোর একদমই না। আসলে এগুলো একটা জগা খিচুড়ি গল্প ছিল। পৃথিবীতে যত সব আজগুবি জল্পনা কল্পনা মিশিয়ে সব গল্প লেখা হয়েছিল। তবে কি জানো তো, ওই সময়টা অন্যরকম ছিল, খুব শান্তি ছিল মানুষের জীবনে, এত চিন্তা দুশ্চিন্তার কোনো কারণ ছিল না। হ্যাঁ, তা যা বলেছ। তবে আমার স্কুল জীবন, ছোটবেলা খুব সাদামাটা। পড়াশুনো আর গান এই নিয়েই কেটে গেছে। পাড়ায় সমবয়সী সেরকম কেউ ছিলও না, তাই এই খেলাধুলা বা অ্যাডভেঞ্চারের সুযোগ কখনো পাইনি। তাছাড়া বাড়ি থেকে সেই এক কথা কানের কাছে বেজে চলত, ছেলে হয়েছ, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। বাবা বসে বসে চিরকাল খাওয়াবে না, পড়াশোনায় মন দাও, ওসব গান টান করে পেট চলবে না, আর কত কি। এসব শুনতে শুনতে কখন যে বড় হয়ে গেছি বুঝতে পারি। তারপর কলেজে উঠে বাবা মারা যায়, দাদা মাকে নিজের কাছে রেখে দেয়। দাদা বরাবরের মায়ের প্রিয়, যথার্থ, মানে জাস্ট পারফেক্ট সন্তান। আমাকে মায়ের জন্য কিছু করার সুযোগও দেয়নি কখনো। মা আমাকে কোনোদিন কোনো দায়িত্ব দেয়নি, কখনো ভরসা করেনি। মায়ের সবটা জুড়ে শুধুই দাদা। একদিন এভাবেই দেখলাম যে ছোটবেলাটাও কেটে গেল, তার জীবনটাও কেমন বদলে গেল। হঠাৎ করে বড় হয়ে গেল। এখন যদিও আমি বেশ ভালোই আছি। যাক, আমার কথা বাদ দাও, তোমার গল্প বলো শুনি। তিস্তা বোঝে ওর নিজের ছোটবেলাটা অনেক বেশি সুন্দর ছিল। ও এক্ষেত্রে অনেক লাকি। ওর একটা ছটফটে সুন্দর জীবন ছিল। যাই হোক, এখন অনিন্দর ভারী মনকে হালকা করতে গল্প জুড়ে বসলো তিস্তা। তুমি তো জানো অনিন্দ, আমার পড়াশুনো, কলেজ সবটাই এখানে। এই গল্পগুলো লেখা তখন আমার ক্লাস 11-এ, সবে মাত্র মাধ্যমিক দিয়ে ঝাড়া হাত পা। নতুন স্কুলে ভর্তি হই। এতদিন ছিল গার্লস স্কুল, এবার এসে পড়লাম ছেলে মেয়ে সব মিলে একসাথে একটা জগা খিচুড়ি জায়গায়। আমি আর ইনি একসাথে থাকতাম। সেই দিনগুলো মনে পড়লে হাসি পায়, জানো। ছুটিয়ে মজা করেছি। 11-এ উঠে রিনি আর শুভ বেশ বন্ধু হয়ে গেল, আর আমি একা হয়ে গেলাম। সামনে রাখা জলের গ্লাস থেকে তিস্তা ঢক ঢক করে জল খেলো। তারপর আবার বলা শুরু করলো, তুমি তো জানো ভূতের ভয়টা আমার বরাবরে। আর আমাদের সেই স্কুলের পিছনে একটা বাড়ি ছিল, মানে ওই স্কুলের স্টোর রুম মতো আর কি। সেটা নিয়ে এত জল্পনা কল্পনা। ভেবেই নিয়েছিলাম যে ওই ঘরের রহস্য উদ্ঘাটন করতে পারলেই আমরা হয়ে যাব সব বিখ্যাত গোয়েন্দা। সেটাকে নিয়ন্ত্রণে রেখে বলল,
তো একটা ভুল করলে, তোমাদের দলে একজন সদস্যের অভাব আছে। তিস্তা একটু আশ্চর্য হয়ে প্রশ্ন করল, কে? পঞ্চু, পঞ্চু, তুমি পঞ্চুকে ভুলে গেছো। তিস্তা একটু ভেঙচি কেটে বলল, হ্যাঁ তা ঠিক, আসলে তখন তো তুমি ছিলে না, তোমার থেকে ভালো পঞ্চু আর কোথায় পাবো বলো। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিস্তা আবার শুরু করলো, তারপর আর কি, একই ঘরের চাপে সায়েন্স নিতে হলো, পড়ার চাপ পড়তেই সব গোয়েন্দা হওয়ার শখ কর্পূরের মতো হুশ করে উবে গেল। তবু আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু যেই রিনি আর শুভর বন্ধুত্ব প্রেমের রূপ নিল, তখন থেকে আর ওদের টিফিন টাইমে আলাদা করে খেয়ে পায়। এদিকে নতুন পড়া, নতুন ক্লাস, সেসব নিয়ে আমি হিমশিম খেতে শুরু করলাম। আর অন্যদিকে স্কুল, টিউশনি সবের মধ্যেই প্রায় একা হয়ে গেছিলাম। রিনি ছিল, কিন্তু সেটা শুধুই শুভর জন্য। এর মধ্যে কখন যে সময়গুলো পেরিয়ে যাচ্ছিল বুঝতে পারিনি। আর শুভ রিনির প্রেমটা কিন্তু ইতিমধ্যেই বেশ জমে উঠেছিল। ওদের মধ্যে ঝগড়া, প্রেম, মারামারি কিচ্ছুটি বাদ নেই। মাঝে মধ্যে আমরা মজা পেতাম ওদের খুনসুটি দেখে। আর এই সময় সবারই নতুন বন্ধুত্ব হচ্ছিল, আর সেই ট্রেন্ড থেকে আমিও বাদ পড়িনি। অনিন্দ তিস্তার কথার মাঝে বলে উঠল, নিলয়। তিস্তা সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। কিন্তু কি আশ্চর্য বিষয় জানো, আমার টিউশনি ব্যাচে নিলয় নামের কেউ একজন পড়ে, সেটা আমি টেরই পাইনি। আসলে তখন ব্যাচে এত ছেলে মেয়ে, তো অত খেয়াল রাখা মুশকিল ছিল। ওর নামটা শুনেছিলাম, দেখেও ছিলাম বেশ কয়েকবার, কিন্তু সেরকম যে বন্ধুত্ব করা যেতে পারে এটা কখনো ভেবে দেখিনি। নিলয় আমার সঙ্গে 3টে টিউশনিতে একসাথে পড়তো, ফিজিক্স, ম্যাথ আর ইংলিশে। এরকমই একদিন আমাদের অঙ্ক স্যার একটা এক্সট্রা ক্লাস দেয়, সেদিন গুটি কয়েকজন এসেছিল। রিনি যায়নি, কারণ ওর শুভ সেদিন আসবে না। তাই ফেরার সময় একাই আসছিলাম, হঠাৎ পেছন থেকে একটা ভারী অথচ সুন্দর গলা শুনতে পেলাম। এক্সকিউজ মি তিস্তা। ডাকটা শুনে আমি দাঁড়ালাম, তারপর পেছনে তাকাতে দেখলাম নিলয় সাইকেল নিয়েও আমার দিকে এগিয়ে আসলো। সাইকেলটা স্ট্যান্ড করে ব্যাগ থেকে একটা খাতা বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, তোর অঙ্কের খাতাটা ফেলে এসেছিলি, এইটা। আমি খাতাটা নিয়ে ব্যাগে রাখতে রাখতেই বললাম, থ্যাঙ্কস। আমি বেরোনোর সময় দেখলাম যে এটা রুমে পড়েছিল, নাম দেখে বুঝলাম যে এটা তোর। ভেবেছিলাম শুভকে দিয়ে দেবো, ওর থেকে তুই পেয়ে যাবি। ভালোই হলো, তোর সাথে দেখা হয়ে গেল। উল্টো দিকের মানুষটা বলেই যাচ্ছে, আমি সেই মুহূর্ত কেমন ক্যাবলার মতো দাঁড়িয়েছিলাম। নীলার গলার স্বর একদম অন্যরকম, গলাটা ভারী অথচ কেমন একটা উষ্ণতা মেশানো। সেদিন বাকি রাস্তাটা আমরা একসঙ্গে এসেছিলাম, একসাথে আসার পথেই বন্ধুত্ব হয়েছিল। পরে জানতে পেরেছিলাম যে ও আমাদের পাড়ায় নতুন এসেছে। একে অপরের সম্পর্কে খুবই সামান্য কিছু জেনেছিলাম সেদিন, তবে সেই অল্প পরিচয়টা অনেক দিন ছিল। এই অবধি বলে তিস্তা এবার একটু চুপ করল। ও এক নাগাড়ে কথা বলে যাচ্ছে, অনিন্দ চুপ করে ওর কথা শুনছে। তিস্তার গল্পের সঙ্গে নিজের জীবনের যেটুকু মিল পাচ্ছে সেটা ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালো, তারপর সোফাতে একটু গা এলিয়ে বসল। তিস্তা আবার কখন বলতে শুরু করে দিয়েছে ও বুঝতে পারেনি। জানো তো অনিন্দ, এইভাবে সময়ের সঙ্গে আমাদের মেলামেশা বাড়তে থাকলো। সম্পর্কটা কিন্তু স্রেফ বন্ধুত্বের ছিল, মানে বন্ধুত্বের থেকে একটু বেশি, তবে খুব বেশি কিছু না। ব্যাস, এইসব করতে করতে সেই গোল্ডেন 2 ইয়ার্স কেটে গেল। অনিন্দ তিস্তাকে একটু থামিয়ে বলল, তুমি তবে বাংলা নিয়ে কেন পড়াশোনা করলে? পিওর সায়েন্স থেকে সোজা বাংলা সাহিত্য? অনিন্দর এই প্রশ্নটা এত বছর পরে তিস্তা আশাও করতে পারেনি। অনিন্দ তিস্তাকে এত বছর ধরে চেনে, কিন্তু মাঝে মাঝে এমন কথা বলে ফেলে যেন মনে হয় ওদের আজই যেন আলাপ হয়েছে। তিস্তা হেসে উত্তর দিল, অনিন্দ, আমি ভালোবাসার বিষয়ে খুবই নিষ্ঠাবান, জানো তো। মানুষ যাকে একবার ভালোবাসে তাকে সেটা থেকে সহজে দূরে করে দেওয়া যায় না। আমার বাবা আমাকে জোর করে 11 সায়েন্স পড়ালেও কিন্তু শেষে আমি যেটা ভালোবাসি সেটাই করলাম। ঘড়ির কাঁটায় তখন 8টা বাজতে কিছু মিনিট বাকি। তিস্তা চমকে উঠল, এ কি, কটা বাজে? কি করেছে অনিন্দ? যাও যাও, এতটা পথ যেতে হবে, এত বেলা হয়ে গেল, কোন ট্রেন পাবে এবার? অনিন্দ তিস্তাকে আশ্বস্ত করে বলল, আরে আরে এত অযথা প্যানিক করো না, আমি আজকে কলকাতায় যাব, কাল ওখানে কিছু কাজ আছে, ওই আগামী সোমবার রেকর্ডিং নিয়ে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমিও দেখি কাল পরশু একটু সময় করে স্টুডিওতে যাব।
এইভাবে তিস্তার দিন কেটে যাচ্ছে। বেশ কিছুদিন হলো সৌগতবাবুর শরীর ভালো যাচ্ছে না। ওকে নিয়ে তিস্তা খুব ব্যস্ত হয়ে পড়েছে। এমনকি এ মাসের মিউজিক অ্যালবামের জন্য ওর সেভাবে স্টুডিও যাওয়া হয়ে ওঠেনি। যা কিছু করার অনিন্দই করছে। তাছাড়া অনিন্দকে ও এতটাই ভরসা করে যে নিজের কাজটুকু করার পর বাকি সবটাই অনিন্দর ওপর ছেড়ে দেয়। কখনো কখনো ওর টাকা পয়সা থেকে শুরু করে অ্যালবামের নামকরণ পর্যন্ত সবটাই। কিন্তু এই মাঝে বেশ কিছুদিন ধরে তিস্তার আশিয়ানার জন্য মন কেমন করছে। হস্টেলে বেশ কয়েকবার ফোন করেছে, কিন্তু আশি ওর সঙ্গে কথা বলেনি। তিস্তা এর মধ্যে একবার আশিয়ানার কাছে যেতে চাইছে, কিন্তু এত দূরের রাস্তা যেতে হলে আগে টিকিট কাটতে হয়, নানা রকম প্রস্তুতি নিতে হয়। হুট করে বললেই তো আর যাওয়া যায় না। বহুবার তিস্তা ভেবেছে আশিকে এনে এখানেই সামনে কোথাও একটা রাখবে, কিন্তু এই শহরের মানুষগুলো কখনোই ফাদারের মতো আশি বা তিস্তার পরিস্থিতি বুঝবে না। সেই কোন ছোটবেলা থেকে আশি ওখানে আছে। পাহাড় ওকে নিজের করে নিয়েছে, কিন্তু এই শহর বড্ড নিষ্ঠুর। এত সহজে শহর আশিয়ানাকে আপন করে নেবে না। তিস্তার এই ভয় সব সময় ওকে তাড়া করে চলেছে। যে মানুষগুলো এখনো ওর একটা ভুল ক্ষমা করেনি, সেই সমাজ কি আশিয়ানাকে একটা স্বাভাবিক জীবন দিতে পারবে? একজন মা ঠিক কতখানি অসহায় হলে নিজের একমাত্র সহায় সম্বলকে কাছছাড়া করতে পারে? প্রতিবার ওর দার্জিলিং থেকে ফিরে এই রকম মন কেমন করতে থাকে। তবে এবার কষ্টটা একটু বেশিই হচ্ছে, কারণ ওই দিন আসার আগে আশিয়ানার সঙ্গে দুটো কথা হয়নি ভালোভাবে। তিস্তার অনেক কাজের মধ্যে আশিয়ানাকে নিয়ে চিন্তা লেগেই আছে। এদিকে আশিয়ানার সামনে 9 থেকে 10-এ ওঠার পরীক্ষা। ওর শরীর বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না। এখানে ওকে যত্ন করার কেউ নেই। অসুস্থ মনে করলে স্টুডেন্টরা নিজেরাই হস্টেলের মেডিকেল ফ্যাসিলিটি নিতে পারে, কিন্তু এক্ষেত্রে আশিয়ানা নিজের শরীরের প্রতি একটুও গুরুত্ব দেয়নি। তার নজর ছিল পরীক্ষার দিকে, কিন্তু পড়াতে মন বসছে না। ওর খালি ওর মামনির কথা মনে পড়ছে, কিন্তু আবার অভিমান করে মামনির ফোন ধরছেও না। ওর মনের মধ্যে একসাথে অনেক কটা ইমোশন জট পাকিয়ে গেছে। যেটা চাইছে সেটাও করতে পারছে না, আর যেটা করছে সেটাও চাইছে না। আসলে এত বছরও এখানে আছে ওর মামনিকে ছেড়ে, ওর নিজের বাড়ি ছেড়ে, তাই মামনির জন্য মন খারাপ করাটা এমন কোনো নতুন ব্যাপার নয়। কিন্তু মনের চাওয়া পাওয়ার ওপর তো কারোর নিয়ন্ত্রণ নেই। কাজেই মন খারাপের সঙ্গে শরীর খারাপটাও হয়েছে। আজ আশি তাড়াতাড়ি শুয়ে পড়েছে। মিমি তখনও পড়ছে। হঠাৎ শুতে যাওয়ার আগে মিমি খেয়াল করল আশিয়ানার চোখের কোণটা ভেজা। ও সেটা মুছে দিতে গিয়ে আঁতকে উঠল। আশি, এ আশি, আশি ওঠ, এই আশি ওঠ, এই আশি, এই ওঠ। কি রে, এই তোর তো জ্বর এসেছে। দাঁড়া, ওয়ার্ডেনকে ডাকি। এই ওঠ, ওঠ না, এই আশি। না প্লিজ না, আমাকে ওরা এক্সামে বসতে দেবে না, বলিস না। কাল এই তোর তো খুব জ্বর এসেছে, দেখ তোর গা তো গরম। এই ঠিক হয়ে যাবে, ঘুমোলেই ঠিক হয়ে যাবে। একটা হেল্প কর না, তোর টেবিলের ড্রয়ারে আমি প্যারাসিটামলটা রেখেছি, ওটা দেন। মিমি আশির কথা মতো তাই করল। তারপর কি মনে হতে বোতল থেকে ঠান্ডা জল নিয়ে আশিকে জলপট্টি দিতে থাকলো। ইতিমধ্যে জ্বরের ঘোরে আশিয়ানা আমতা আমতা করে বলল, তখনও মিমি আশিয়ানাকে জলপট্টি দিয়ে যাচ্ছে। ওর আশিকে দেখে রীতিমতো কষ্ট হচ্ছে।
বেশ খানিকক্ষণ পরে মিমি নিজের বেডে গিয়ে ঘুমিয়ে পড়ল। কাল ওরও পরীক্ষা আছে। সারা বছর যা পড়েছে তার উপর ভরসা করে আশি পরীক্ষা দিতে এসেছে। ওর শরীর খুব দুর্বল, একটার পর একটা পরীক্ষা পেরোতে থাকল। শারীরিক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিয়ে আশি ভালোভাবেই পরীক্ষা দিতে থাকল। তবে শেষ রক্ষা হলো না। স্কুলের সবাই পরীক্ষা দিচ্ছে, ঠিক এমন সময় রুম নম্বর 8B থেকে একটা হইচই শোনা গেল। মেডিকেল রুম থেকে স্ট্রাইকার নিয়ে এলো দুজন। ওদিকে কতগুলো গলা শোনা যাচ্ছে। সাবধানে তোলো, সাবধানে তোলো, মাথার নিচে একজন হাত রাখো। ধরো ওদিকটা, ধরো ওদিকটা ধরো। এই চোট পায়নি তো? এই হ্যাঁ, সোজা সোজা মেডিকেল রুমে নিয়ে যাও, মেডিকেল রুমে নিয়ে যাও। এই তোলো, তোমরা দিক থেকে দাঁড়িও না, দাঁড়িও না, তোমরা তোমাদের কাজ করো। ডাক্তারকে গিয়ে বলো এমার্জেন্সি। যাও যাও যাও, ফাদার আসছে, আমি নিয়ে আসছি, তোমরা যাও গিয়ে বলো, যাও। কেউ দৌড়াতে দৌড়াতে পাশের ক্লাস থেকে এসে জিজ্ঞাসা করছে, কি হলো, কি হয়েছে হঠাৎ, কি হয়েছে গো? এই বিতে যে গার্ড দিচ্ছে সে বলল, আসলে ক্লাস 9 এর ওই আশিয়ানা মিত্র ও পরীক্ষা দিতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছে। ও স্যার, আশিয়ানা মানে ওই মেয়েটা, মানে এই প্রোগ্রামে যে নাচ করছিল ওই দিদিটা? আচ্ছা, ও কোথাও চোট লাগেনি তো? এখন কোথায় চলে গেছে? এই আবার তোমরা এখানে ভিড় করছো, এখানে ভিড় করবে না, এই দিকটায় ভিড় করো না, তোমরা তোমাদের কাজ দাও। এই যাদের পরীক্ষা চলছে তাদের বারবার বলছি এখানে সব ঠিক আছে, তোমরা তোমাদের পরীক্ষা দাও, পরীক্ষা দাও। হ্যাঁ, আমি তখন ছিলাম ওখানেই, হঠাৎ আমার মনে হয় কি বলুন তো, মানে ভালো করে খাওয়া দাওয়া করেনি বোধহয়। ক্লাসের বাইরে দুজন টিচারের মধ্যে কথা হচ্ছে, সবাই উদ্বিগ্ন। আর এদিকে ক্লাসের স্টুডেন্টদের সাপে বর হয়েছে। ক্লাসটা পুরো মাছের বাজার হয়ে গেছে। মিমির এই একই রুমে সিট পড়েছে। ও তখনও লিখে যাচ্ছে। লিখতে লিখতে হাজার চিন্তা ওর মাথায় বাসা বাঁধছে, কারণ ওর মনটা আশিয়ানার সঙ্গে মেডিকেল রুমে পড়ে আছে। ওর মধ্যে অপরাধ বোধ জাগছে। লেখা ছেড়ে পেন হাতে ধরে ও বসে পড়েছে, শুধু ভাবছে, আমি কি ভুল করলাম? আমার কি ফাদারকে জানানো উচিত ছিল? ধুর, এখন এসব ভেবে কাজ নেই, লিখি। ধুর বাবা, উত্তরটা মনে পড়ছে না। উফ, আর দুটো প্রশ্ন, কোনোভাবে এটা শেষ করে আশির কাছে যাবো। তাও এটা লিখে ফেলি। কি আছে পথের যুদ্ধে? আসলে লিখতে লিখতে আশি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। পরীক্ষার তখনও 40 মিনিট মতো বাকি। আশিকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে, এটা ওর নিজের জেদ। পড়াশোনাটাই একমাত্র ওর নিজের ভালোবাসার জায়গা। বাধ্য হয়ে ও পড়াশোনাটাকে ভালোবেসেছে। পরিস্থিতি আশিকে বইয়ের পোকা করে তুলেছে। ওর জীবনের লক্ষ্য আছে, ওকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, স্বাবলম্বী হতে হবে, মামনির পাশে ওকে দাঁড়াতে হবে। এদিকে অসুস্থ আশিয়ানাকে নিয়ে হুলুস্থুল কাণ্ড পড়ে গেছে স্কুলে। ফাদার আসলো। মেডিকেল রুমে 2-3 ঘন্টা থাকার পরে আশিয়ানার জ্ঞান ফিরল। ফাদার সবটা সামলে তিস্তাকে খবর দিতে ফোন করল। ফোনটা বেজে গেল, কিন্তু কেউ ধরল না। ফাদার আবার ফোন করল। এদিকে সৌগতবাবু বেরিয়েছে বাজারে। তিস্তা ঘরের কাজে ব্যস্ত। রান্না সেরে আজ তিস্তা নতুন নাটকের শেষ প্লট লিখবে। জাগৃতি মঞ্চের নাট্য উৎসবে তিস্তাদের নাট্যদলে তিস্তারই লেখা আগুন পাখি নাটকটি মঞ্চস্থ হবে। এদিকে তার আলাদাই প্রস্তুতি চলছে। তিস্তা তাড়াতাড়ি হাতের কাজ সারছে, এমন সময় ফোনটা বেজে উঠল। তিস্তা ভিজে হাত মুছতে মুছতে এসে ফোন রিসিভ করতেই ফোনটা কেটে গেল। কিন্তু পরক্ষণেই আবার ফোন বেজে উঠল। ওপাশ থেকে ফাদার বলল, হ্যালো, তিস্তা মাই চাইল্ড। ইয়েস ফাদার, গুড মর্নিং।
ফাদার সব ঠিক আছে, আশি ভালো আছে। ফাদার খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তিস্তা, আশি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। এরপর ফাদার অনেকগুলো কথা বলল, কিন্তু তিস্তার কানে কিছুই এলো না। তিস্তা এক ঝটকায় ভয় পেয়ে গেল। এই তো কিছুদিন আগেই ও আশিয়ানার কাছ থেকে ঘুরে এলো, আশি তো সুস্থ ছিল। কি এমন হলো? মায়ের মন এমনি একটুতে ভয় পায়, তার উপর মেয়েটা এত দূরে রয়েছে। নানা কথা ভাবতে ভাবতে ওর চোখ দিয়ে জল গড়াতে লাগলো। নিজেকে কোনোভাবে সামলালো, তারপর এক নিঃশ্বাসে বলে চলল, ফাদার কি হয়েছে আশিয়ানার? ফাদার ফাদার প্লিজ টেল মি, ও ঠিক আছে? সিরিয়াস কিছু হয়েছে? হঠাৎ করে ওর কি হলো? ফাদার কিছু বলুন। ফাদার চুপ করে থাকবে না, বলুন কি হয়েছে। আশি ঠিক আছে ফাদার? ফাদার আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ 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 তিস্তা, ও ঠিক আছে, তুমি চিন্তা করো না, ও এখন ঠিক আছে। ওকে কিছুক্ষণ ডাক্তার অবজারভেশনে রেখেছে, তারপর ওকে রিলিজ করে দেওয়া হবে। আমি তোমাকে অনুরোধ করব, যদি সম্ভব হয় তুমি একবার এসে ওর সঙ্গে দেখা করে যাও। এমনি এমনি ঠিক আছে, ও ভালো আছে এখন। তিস্তা প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ল। ওর মনটা ছটফট করছে, মনে হচ্ছে এক্ষুনি ছুট্টে আশিয়ানার কাছে পৌঁছে যায়। ওর অসহায়তার ওপর ওর নিজের লজ্জা লাগছে। ও কেমন মা যে নিজের মেয়ের মনের খবর তো দূরের কথা, শরীরের খবরটুকু রাখতে পারে না। তিস্তা কাঁদতে কাঁদতে বলল, ফাদার 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 প্লিজ বলুন কি হয়েছে আশিয়ানার? ফাদার আমাকে সমস্তটা খুলে বলুন প্লিজ, প্লিজ। কি হয়েছে ওর, কি হয়েছে? ফাদার একই রকম শান্তভাবে বলল, তুমি তো জানো ওর এখন ক্লাস 9-এর ফাইনাল এক্সাম চলছে। আজ ওর লাস্ট এক্সাম ছিল, সেখানে ও লিখতে লিখতে হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে। তারপর আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে আসি। কোনো ভয়ের কিছু নেই তিস্তা, তুমি চিন্তা করো না, ও সুস্থ আছে এখন, এখন ভালো আছে। তিস্তা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অসহায়ভাবে বলল, সেন্সলেস? হ্যাঁ, ডাক্তার কিছু টেস্ট করতে বলেছে, সেই টেস্টগুলো করানো হয়েছে, এখনো রিপোর্ট আসেনি। ডাক্তার ইনিশিয়ালি মনে করছে আশিয়ানা লো প্রেশারের কারণে হয়তো সেন্সলেস হয়ে গেছিল। বাট ডোন্ট ওয়ারি মাই চাইল্ড, আই সাজেস্ট প্লিজ একবার ওর সঙ্গে দেখা করে যাও, ডু ভিজিট হার। তিস্তার গলায় উৎকণ্ঠা সেই একই রকম। ও বলল, ফাদার আমি চেষ্টা করছি, আমি যাব। আপনি তো জানেন আমার এখানে কি অবস্থা। এখনই হয়তো যেতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি ওখানে যাওয়া যায়, আমি চেষ্টা করছি। এই বলে তিস্তা ফোনটা রেখে দিল। তিস্তাকে সমস্ত ঘটনা খুলে বলতে চেয়েও বলতে পারল না ফাদারের এই কথার ফাঁকে ফাঁকে মাই চাইল্ড সম্বোধনটায় তিস্তাকে বিশ্বাস দেয় এই পৃথিবীতে অন্তত পক্ষে কেউ তো আছে যাকে ওর অসময়ে পাশে পেতে পারে। এই মাসখানেক আগেই তিস্তা ঘুরে এসেছে আশির কাছ থেকে। এরই মধ্যে তিস্তার পক্ষে আবার আশির কাছে যাওয়া প্রায় অসম্ভব, তাও আবার এত কম সময়। দার্জিলিংয়ের টিকিট এত তাড়াতাড়ি পাওয়া খুব মুশকিল। ফাদার এ সব কিছুই জানে, তাই ও তিস্তাকে ততটুকুই জানালো যতটা জানালে তিস্তার ওপর আলাদা করে মানসিক চাপ পড়বে না। তিস্তা অনেক চেষ্টা করেও তৎকালে টিকিট পেল না। নিজের বাবাকেও যে এত কিছু জানাবে তার প্রয়োজন বোধ করল না। এদিকে বাড়িতে থাকলেও ওদের মধ্যে একটা বিস্তর দূরত্ব তৈরি হয়েছে। তাছাড়া সৌগতবাবু আশিয়ানার বিষয়ে একটুও গুরুত্ব দেন না। আশিয়ানার বিষয়ে চিরকালই ওর দাদান উদাসীন। হয়তো এই বাড়িতে থাকলে আশিয়ানা ভালোভাবে পড়াশোনাটাও করতে পারত না। ফাদারের বারবার অনুরোধ যেন তিস্তার কানে বাজছে, কিন্তু তিস্তার সমস্ত হাত পা বাঁধা। তিস্তা মন শান্ত করার অনেক চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা বৃথাই যাচ্ছে। সামনে নাটক লেখার খাতা খোলা। তিস্তা পেনটা হাতে নিয়ে লেখা শুরু করল। কি লিখলো, কার কথা লিখলো, কেন লিখলো তা তিস্তা নিজেও জানে না।
মন আর সাহিত্য এই দুটোর মধ্যে কোনোটার উপরেই আমাদের নিয়ন্ত্রণ চলে না। ওর সব কাজ শেষ হলো, কিন্তু রাতারাতি ও আশিয়ানার কাছে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারল না। দুদিন পরে হঠাৎ এক সকালে তিস্তার ফোনে মেসেজ ঢুকলো। ও খুলে দেখলো আশির স্কুল থেকে মেল এসেছে। আশির মেডিকেল টেস্টের সব রিপোর্টের সাথে ডক্টরস প্রেসক্রিপশনও আছে। আশির শরীরে হিমোগ্লোবিন কম, প্রেশার খুবই নিচে নেমে গেছে, তাই শরীর দুর্বল। এই মুহূর্তে আশির পাশে ওর মামুনিকে ওর খুবই প্রয়োজন, কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। তিস্তা নিজের দিক থেকে শত চেষ্টা করেছে, কিন্তু পেরে উঠছে না। তিস্তা ফাদারকে একটা অফিসিয়াল মেল পাঠালো, যাতে ও ওর সমস্ত কারণ এবং নিজের অসহায়তার কথা জানিয়েছে। কিন্তু তার উত্তরে এত বড় একটা কিছু যে হতে পারে তা তিস্তা আশাও করেনি। ফাদার তিস্তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছে এখন ফাদার আশিয়ানার সমস্ত পড়াশোনা এবং ওর দেখাশোনার দায়িত্ব নিচ্ছে। আশিয়ানা থাকবে হস্টেলে, তবে স্কুলের পড়াশোনার পরেও কোনো ক্ষেত্রে কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে আশিয়ানার জন্য ফাদার সব সময় থাকবে। তিস্তা যেন আশিয়ানাকে পাহাড়ে রেখে এটা না মনে করে যে আশি সেখানে একা। ওর এখানে কেউ নেই। আশির বাবা না থাকলেও ফাদার সেখানে আছে, আর ফাদার তিস্তার জন্যও আছে। মেইল বক্স খুলে এই রকম একটা কিছু যে তিস্তার জন্য অপেক্ষা করছে সেটা ও কল্পনাও করতে পারেনি। যে কথাগুলো তিস্তার বাবার ওকে বলার কথা, যে ভরসাটা সৌগতবাবুর থেকে তিস্তা আশা করেছিল, সেটাই ও পাচ্ছে মাত্র কয়েক বছরের পরিচিত বাইরের একটা মানুষের থেকে। সবটা জানতে পেরে শেষ পর্যন্ত তিস্তা ফাদারকে ওর স্বস্তির কথা জানালো। শহরে ইদানিং খুব বিচ্ছিরি রকমের গরম পড়েছে। সকালবেলার এই ভীষণ রোদে একেবারে ঝলসে যাচ্ছে মানুষ। অনিন্দ আজ রেকর্ডিংয়ে আছে। ও সেই মতো রেডি হয়ে ক্যাব বুক করে গলির মোড়ে এসে অপেক্ষা করছে। এই অ্যালবামের কাজের সময় অনিন্দ কলকাতায় এসে কিছুদিন আছে। অফিসে ছুটি নিয়েছে। তারপর কাজ মিটে গেলে আবার অফিসের জন্য বর্ধমান ফিরে যাবে। এই আসা আর যাওয়া, এটা যেন ওর টাইম লুপে সেট হয়ে গেছে। পরিবার বলতে তো কিছুই নেই, তাই পিছুটানো নেই কিছু। স্বাধীন জীবন, জীবনের প্রতিটি ধাপে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে দিতে বিয়ে বা সংসারের চিন্তা কোনো কালেই ওর মাথায় আসেনি। পকেট থেকে রুমাল বের করে মাথার ঘাম মুছতে মুছতে ড্রাইভারকে বলল, দাদা এসিটা চালিয়ে দিন, প্রচন্ড গরম। ড্রাইভার এসি চালিয়ে দিল, সঙ্গে এফএমটাও। এদিকে এফএমে তখন অঞ্জন দত্তর গান বাজছে। ওটা শুনে অনিন্দর নিজের ফেলে আসা দিনগুলো মনে পড়ে যাচ্ছে। অনিন্দর গায়ক হওয়ার পথটা খুবই সাদামাটা ছিল। একটা সময় ইউটিউব চ্যানেলেই নিজের টুকটাক গান গেয়ে ভিডিও পোস্ট করত। সেরকম লাভ কিছুই হতো না, তবু নিজের দিক থেকে প্রচেষ্টা যতটুকু করা যায় ততটুকুও চালিয়ে গেছে। নিয়মিত ও ওর গুরুজির কাছে আসত, রীতিমতো রেওয়াজ চালিয়ে গিয়েছিল। দীর্ঘ বেশ কিছু বছর অনিন্দ এই যাত্রা চালিয়ে যায়। সঙ্গে চলতে থাকে চাকরি। একটা সময় পরে সব আশা ছেড়ে দিয়েছিল, শুধু চাকরি করছিল। ধরে নিয়েছিল সারা জীবন সরকারি দপ্তরে কলম পিষে জীবনটা কেটে যাবে। হয়তো ওটাই ওর নিয়তি। তবে ঠিক যেমন গুপি বাঘা ভূতের রাজার বর পেয়েছিল, তেমনি অনিন্দর জীবনে ঈশ্বরের বর হয়ে আসলো তিস্তা। তিস্তার সঙ্গে আলাপ পরিচয় বেশ কিছুদিন হয়ে গিয়েছিল। ততদিনে ওদের বন্ধুত্ব বেশ জমে উঠেছিল। এমন সময় একদিন অনিন্দর ফোনে একটা মেসেজ ঢুকলো, তিস্তার মেসেজ, যেখানে ও 14-15 লাইনের রচনার মতো কিছু একটা লিখেছে, আর ঠিক তার নিচে একটা অডিও। ও অডিওটা ডাউনলোড করলো,
আর ওপাশ থেকে তিস্তা বলে উঠল, দেখো তো কেমন হয়েছে, একদম ক্রিটিকদের মতো। অনিন্দ মেসেজটা পড়ল। বুঝতে বাকি থাকলো না এটা একখানা কবিতা। অনিন্দর কি মনে হতে ও সোজা তিস্তাকে ফোন করল। হ্যাঁ অনিন্দ, বলো কেমন হয়েছে? মর্মস্পর্শী নাকি শিশু সাহিত্য? তুমি অসাধারণ লেখো। বলছো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি গান লেখো? না না, তোমায় বলেছি তো, আমি নাটক লিখি একটা নাট্য দলের জন্য, আর কবিতা লিখি আমার জন্য। এত সুরটুর নিয়ে কাজ করার ক্ষমতা নেই বাবু। অনিন্দ ফোনের ওপাশ থেকে গুনগুন করে যাচ্ছে। এমন সময় হঠাৎ বলে উঠল, এই ওই কবিতাটা আমি সুর দেব। তিস্তা অবাক। ওপাশ থেকে জবাব এলো, বলো কি, সুর মানে তো গান? তুমি কি কোনোভাবে কবিতাটাকে গানের রূপ দিতে চাইছো? দেখো আমি একদম ঠিক ধরেছ, গান। তিস্তার কথা শেষ হওয়ার আগেই অনিন্দ বলে উঠল, তোমার কবিতা একটা ছন্দ আছে, আমি বলি কি একবার সুর দিয়েই দেখি না, মানে কিরকম হয় দেখি। আচ্ছা বেশ, কবিতা যখন তোমায় পড়তে দিয়েছি তখন ধরে নাও এটা তোমার। এবারে তুমি এটাকে গান বানাবে না নাকি গজল বানাবে সেটা তোমার ব্যাপার। পারমিশন পেলাম তবে। হ্যাঁ। এই থেকে ওদের পথ চলা শুরু। ওই গানের কথা এতটাই সহজ, যুগের উপযোগী ছিল যে গানটা অনিন্দর ইউটিউব চ্যানেল থেকে পোস্ট হওয়ার পরেও যথেষ্ট রিচ লাইক পেয়েছিল। কিন্তু অনিন্দর খিদে মেটেনি। ওর চাহিদা অনেক, আর অনেক অনেক বেশি। ও রীতিমতো তিস্তাকে জোর করেই কবিতা থরি গান লিখতে বলল। তিস্তা অত শত বোঝে না, ওর কলমে কবিতা আসতো তাই ও লিখত। এর মধ্যে বেশিরভাগটাই অনিন্দ সুর দিত, কখনো সখনো তিস্তাও চেষ্টা করত। এইভাবে উভয়ের যুগলবন্দিতে কাজ এগোতে থাকলো। তবে আসল ঘটনাটা খানিকটা অন্যরকম। একদিন তিস্তার নাট্যদলের এক সদস্য সীমা তিস্তার কাছে আসে একটা প্রস্তাব নিয়ে। আর 5টা দিনের মতো সেদিন ওদের নাটকের রিহার্সাল হচ্ছিল। সেই ফাঁকে সীমা তিস্তার কাছে এসে বলল, এই তিস্তাদি, তোমার সঙ্গে একটু কথা আছে, বাড়ি যাওয়ার সময় একটু দাঁড়িও। হ্যাঁ, কি কথা বল? আচ্ছা বেশ, দাঁড়াবো। যথারীতি সন্ধেবেলা বাড়ি যাওয়ার সময় সীমা তিস্তার সঙ্গ নিল। রাস্তায় তখন ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠেছে। পশ্চিমের আকাশে তখনও খানিকটা লাল আভা মিশে আছে। রাস্তায় যেতে যেতে সীমা বলল, আজ আকাশটা কি সুন্দর লাগছে বলো? তিস্তা এদিক ওদিক তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ তা যা বলেছিস। এই তখন তুই কি একটা বলবি বলছিলি? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো মনে করালে। বলছিলাম তুমি তো গান লেখো, ইউটিউবে তোমার গান কত মানুষ ভালোবেসেছে। আরে সেটা কি আমার জন্য নাকি? আমি তো শুধু লিখি রে। ওফ, যে ওই গানের উপর সুর করে গলা দিয়ে গায়, আসল কাজ তো সে করেছে। সে তুমি যাই বলো, গানের কথা ভালো না হলে গানের সুর যত ভালোই হোক না কেন, পাবলিক বেশি দিন সেটা খায় না। এই ধরো না, গুলজার বা কিশোর কুমার, ওদের গান আজও 8 থেকে 80 সবাই ভালোবাসে। কেন বলতো? ওই গানের কথাগুলোর জন্য। তারপর আসছে গানের সুর। আচ্ছা বাবা, সেটা না হয় বুঝলাম। ও, তুই এটাই বলছিলি বুঝি? দেখেছো, কথা কথা খালি আসল জিনিসটাই ভুলে গেছি। বল। হ্যাঁ, মানে একটা অফার ছিল। অফার? কিসের? সীমা খানিকটা আমতা আমতা করে বলল, আসলে আমার এক পরিচিত দাদা আছে, ওর নিজস্ব স্টুডিও। ও বলছিল যে যদি তুমি চাও তবে ওর স্টুডিও থেকে তুমি অ্যালবাম বের করতে পারো। মানে তোমার লেখা গানের ওপর ওরা অ্যালবাম করতে চায় আর কি। তিস্তা এই প্রস্তাবটায় খুশি হলো, তবে একটু চিন্তায় পড়ে গেল। ও চুপচাপ হেঁটে যাচ্ছে, ঠিক এমন সময় সীমা বলল, কি গো তিস্তাদি, কিছু বলো, করবে তো কাজটা? তেমন বড় একটা অপরচুনিটি, কিন্তু একবার চেষ্টা করেই দেখো না, ভালোই হবে। তিস্তা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু সময় দে, আমি তোকে কাল পরশু নাগাদ জানাই। আচ্ছা বেশ, তবে তোমার উত্তর কিন্তু হ্যাঁ হতে হবে। তিস্তা হেসে বলল, পাগলি মেয়ে, যা ভাই যা। অফারটা ছিল শুধুই তিস্তার জন্য, কিন্তু সেই প্রস্তাবটা ও ভাগ করে নেয় অনিন্দর সঙ্গে। এভাবেই ওদের প্রথম সুযোগ এসেছিল।
আর সঠিক রাস্তা খুলে গিয়েছিল অনিন্দর সামনে। তারপর আর অনিন্দকে পিছন ফিরে তাকাতে হয়নি। এই নানা কথা ভাবতে ভাবতে অনিন্দ স্টুডিওর সামনে এসে পৌঁছালো। ক্যাবে কিউআর কোড স্ক্যান করে পয়সা মিটিয়ে সোজা দোতলায় চলে গেল। উপরে উৎপলদা, অনিকেত, নিখিলদা, সীমা সকলেই উপস্থিত। অনিন্দ সেখানে ঢুকতেই উৎপলদা ওকে ওয়েলকাম করলো। মর্নিং মর্নিং। তা আজ তুমি একা এলে, তিস্তা এলো না বুঝি? অনিন্দর বুঝতে বাকি নেই ওর অতি প্রফেশনালিজম অ্যাটিটিউডের জন্য ও কোনো কালেই কারোর পছন্দের পাত্র ছিল না, আর আজও নেই। তাই ও শান্ত স্বরে জবাব দিল, না আসেনি। আজ কি তিস্তার এখানে আসার কথা ছিল? ওর তো আজ কোনো কাজ নেই এখানে। নিখিল রায়চৌধুরী শান্তি প্রিয় একজন মানুষ, স্টুডিও ম্যানেজার। অনিন্দর অতিরিক্ত দাম্ভিক চরিত্র, ওর সব সময় নিজেকে সবকিছুর চাইতে শ্রেষ্ঠ প্রমাণের চাহিদা, এসবের কোনোটাই মানুষের চোখ এড়িয়ে যায় না। নিখিলদারও চোখ এড়ায়নি। ও বিচক্ষণ মানুষ। বেশ একটা গম্ভীর পরিস্থিতি ভেঙে নিখিলদা বলেন, সে তো ঠিক, চলো দেখি রেকর্ডিং এর কাজ শুরু করা যাক, চলো। নিখিলদা সব দিক দেখে ইশারা করে বলল, হ্যাঁ সব ঠিক, এবার শুরু করা যাক। পাশে বসে আছে বাকি সকলে। অনিন্দ কাঁচের ঘরে মাইকের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিজের অন্তরের সবটুকু দিয়ে যেন সুর বাঁধছে। এক অসাধারণ মেলোডিক ভয়েস ঠিকরে বেরিয়ে এলো। অনিন্দ গাইল। গানের মাঝে ওকে আটকাতে হয়নি সেরকম ভাবে, তবে দু একবার সুরের এদিক ওদিক হলে নিজেই থেমেছে, আবার নিজেই শুরু করেছে। ও চিরকালই খুঁতখুঁতে। এই মাসেই অনিন্দর দুটো অরিজিনাল থাকছে একটা অ্যালবামে। গানের রেকর্ডিং শেষ করে স্টুডিওর বাইরে ও বেরিয়ে আসে। বাইরে যা গরম তা মানুষ মেরে ফেলার মতন। লিফটের অপেক্ষায় থাকতে থাকতে প্রডিউসারের সাথে দেখা। অনিন্দ বিনয়ের সাথে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো। মিস্টার রয় একজন বয়স্ক ভদ্রলোক। অনিন্দর সঙ্গে হাত মিলালো, তারপর বলল, হ্যালো, রেকর্ডিং হয়ে গেছে? আমি আসতে একটু দেরি করে ফেললাম। আপনার গান সত্যি আমার মন ছুঁয়ে যায়। আপনার সাথে আমাদের আগের কাজগুলো খুব ভালো রেসপন্স আসছে। মিস্টার অনিন্দ, অন্য হাউস আপনাকে নেওয়ার জন্য অপেক্ষা করেই আছে। ভালো অপরচুনিটি আসলে আমাকে ভুলে যাবেন না। অনিন্দ হেসে উত্তর দিল, না না মিস্টার রয়, সেটা হবে না। আপনি সুযোগ না দিলে আমাকে কতজনই বা চিনত বলুন। থ্যাংক ইউ সো মাচ। বলছি, এই অ্যালবাম আসতে কতদিন সময় নেবে তাও, মানে এইটা? অনিন্দ মুখে এই কথাগুলো বললেও মনে মনে ভাবল, আমি আমার ঘর বাড়ি সব ছেড়ে স্বপ্ন দেখতে এত দূরে এসেছি। আজ যখন আমার ট্যালেন্টের জন্য সেই সুযোগ আমি পেয়েছি, তা আমি কোনো কিছুর মূল্যে হারাতে দেব না। যে কোনো উপায়ে সুযোগ বানাতে এবং সুযোগের সদ্ব্যবহার করতে অনিন্দ বসু জানে। বড় প্রোডাকশন হাউস আমাকে সুযোগ দিলে আমি আপনার কাছে পড়ে থাকবো। কোন মিথ্যের দুনিয়ায় বাঁচছে মিস্টার রয় কে জানে। মিস্টার রয় অনিন্দর সঙ্গে কাজ করে বেশ স্যাটিসফাইড। ও অনিন্দর প্রশ্নের উত্তরে বলল, তুমি তো জানো অনিন্দ, একটু সময় লাগে। পুরো প্রসেসটাই তোমার জানা। এরপর টুকটাক ওই এডিটিং, মাস্টারিং এসবের কাজ থাকে। চেষ্টা করবো কয়েক সপ্তাহের মধ্যে রিলিজ করে দিতে। আমরাও তাড়াহুড়ো করছি তো। এই বলে দুই দিক থেকে ধন্যবাদের একটা মেলবন্ধন হলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। না না, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। যে যার নিজের মতো চলে গেল। অনিন্দ নিচে নেমে আসলো। বিল্ডিং এর নিচে একটা নতুন ক্যাফে খুলেছে, সেখানকার এসি রুমে এসে বসলো অনিন্দ। প্রথম এখানে আসলে অনিন্দ আর তিস্তা সামনের দিকের ওই চায়ের দোকানে চা খেত। এখন নানা কারণে আর তিস্তা আসে না। অনিন্দ এখন বড় গায়ক হয়ে গেছে, ওর আবার রাস্তার দোকানে চা খেতে এখন কেমন একটা লাগে। এক কাপ কোল্ড কফি অর্ডার করলো, তারপর কাঁচের জানলা থেকে রাস্তার দিকে তাকিয়ে চুপ করে বসে থাকলো।
এইরকম একটা নাম, প্রতিপত্তি, সম্মান, এটাই তো অনিন্দ চিরকাল চেয়ে এসেছে। সুযোগ বারবার আসে না, আর তাই যখন যেটুকু পাচ্ছে সেটাকে পুরোপুরি নিংড়ে নেওয়া উচিত বলেও মনে করে। তিস্তার জন্য মাঝে মাঝে মায়া হয়, কিন্তু পরে নিজেই সান্ত্বনা দিয়ে বলে, কিছু মানুষ এই পৃথিবীতে আসে শুধুই দিতে। ওরা সুখ বিলোয়, যশ বিলোয়, কিন্তু নিজেরা কিচ্ছু পায় না। তিস্তা সেরকমই একজন। ইতিমধ্যে বেশ কয়েকটা দিন কেটে গেছে। আজ আবারও অনিন্দ কলকাতা এসেছিল। তিস্তা ওর সঙ্গে অ্যালবামের কাজে বেরিয়েছিল। বাড়ি ফিরতে ফিরতে যথারীতি বিকেল গড়িয়ে সন্ধে। বাপি, সৌগতবাবু সাড়া দিল। হ্যাঁ বলো। বাপি, খাবার বাড়ছি, এসো। তিস্তা রান্নাঘর থেকে একটা একটা করে খাবারের বাটি এনে ডাইনিং টেবিলে রাখছে। খেয়ে নাও বাপি। সৌগতবাবু হঠাৎ জিজ্ঞেস করলো, অনিন্দর কি খবর? ও বেশ কিছুদিন আসেনি, আজও আসলো না, নাকি ওর সঙ্গেও তোমার সম্পর্কের ছেদ ঘটেছে? কথাগুলো তিস্তার বুকে এসে বিঁধল। নিজেকে সামলে নিয়ে বলল, ওর কিছু কাজ ছিল, তাই বিকেলের ট্রেনেই বর্ধমান ফিরে গেছে। পরের দিন আবার আসবে বলেছে। অনিন্দকে নীলয়ের বিষয়ে সবটাই বলেছ তো? না মানে, ওর বাপির কথা শেষ হওয়ার আগেই তিস্তা একটু শক্তভাবে বলল, সব বলেছি বাপি। একজন বন্ধুর যতটুকু জানা দরকার ততটুকুও জানে। আমার বিষয়ে বেশি বলা বা বেশি জানা কোনোটাই আমার পছন্দের নয়, আর তুমি সেটা খুব ভালো করে জানো। তেজের দিক থেকে বাবা ও মেয়ে দুজনেই সমান। এ বলে আমায় দেখ, তো অন্যজন বলে আমায়। সৌগতবাবু এই কঠিন শব্দের বাণ সহ্য করতে না পেরে বলল, শুধু বন্ধু তো তুমি তাকেও বলেছিলে, কিন্তু শেষটা তো সবারই জানা। এক্ষেত্রে তুমি অনিন্দকে বন্ধুর থেকে বেশি আসনে বসাওনি জেনে ভালোই লাগলো। এমনিও তোমার পায়ে এখন বেড়ি পড়ে গেছে। তবে অনিন্দ ছেলেটা বেশ পরিপাটি, ওর জীবনটাও সাজানো। তিস্তার ভিতরটা শূন্য হয়ে যাচ্ছে। সৌগতবাবুর কথা কি ইঙ্গিত করছে তা ওর বুঝতে বাকি নেই। গলার কাছে দলা পাকিয়ে উঠছে কান্না। আজ হঠাৎ তার বাপি কেন পুরনো ক্ষতকে বারবার আঘাত করছে ও বুঝতে পারছে না। এতে তিস্তা ও সৌগতবাবু দুজনেই অতীতের আগুনে পুড়ছে। অতীতের আগুন নরকের আগুনের থেকেও যন্ত্রণাদায়ক। এই সহজ বিষয়টা কি ওর বাপি বুঝছে না? তিস্তা কোনোভাবে ওর খাওয়া শেষ করল। ও কোনো মতে বাকিটুকু গোগ্রাসে গিলে বলল, অনিন্দ ভালো মানুষ, ভালো বন্ধু, আর আসে আমার পায়ের বেড়ি নয় বাপি। ও আমার একমাত্র সম্বল। এখন আমার সবটা শুধুই আশির জন্য। এই বলে তিস্তা নিজের ঘরে চলে গেল। ওর কষ্ট হচ্ছে নিজের জন্য। আজ যে পরিস্থিতি, সেই সবটার জন্য একমাত্র তিস্তা দায়ী। নিলয়কে দোষ দিলে সেটা অপরাধ হবে। অন্যের দিকে আঙ্গুল তোলা সহজ, অন্যকে দোষ দিয়ে নিজের জীবনে তাকে ভিলেন বানিয়ে সকলের কাছে নিজেকে ভালো প্রমাণ করাটাও সহজ। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে সামনের মানুষটার দিকে আঙ্গুল তুলতে অনেকটা সাহস লাগে, আর অনেকটা মনের জোর লাগে। এক্ষেত্রে সব দোষটা তো তিস্তার। এইসব ভাবতে ভাবতেই তিস্তার ফোনে মেসেজ ঢুকলো, পৌঁছে গেছি, খারাপ ভেবো না, পরের দিন তোমার বাড়ি যাব, নিশ্চয়ই যাব, গুড নাইট। তিস্তা ওর মেসেজটা সিন করে রেখে দিল। তারপর শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে এক কোণে চুপ করে বসে রইল। আজ তিস্তার দিনটা সকাল থেকে ভালোই যাচ্ছিল, কিন্তু শেষটা ওই একই ভাবে হলো। তিস্তা আজও বুঝতে পারে না কেন ও সেদিন নিজের সীমা ভুলে দুর্বল হয়ে পড়েছিল। এসব ভাবতে ভাবতেই ওর চোখ দিয়ে জল গড়াতে লাগলো। ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো তিস্তার। চোখের সামনে ভেসে উঠছে 15 বছর আগের ঘটনা। সকাল সকাল তিস্তার কলেজ যাওয়ার পথে হঠাৎই ফোনটা বেজে উঠল। হ্যাঁ বল, সকাল সকাল ফোন করেছিস কেন? ওপাশ থেকে একটা পুরুষের গলা ভেসে এলো। তুই আজ আসছিস তো? কি মুশকিল, আজ শনিবার, আজ কিভাবে যাব?
এই কি শেষ 2 সপ্তাহে তো দেখা করিসনি? ওখানে বেশি মধু পেয়েছিস তাই না? ওই জন্য ইগনোর করছিস আমাকে। এইসব কি ভাষা নিলয়? এত যদি সন্দেহ তাহলে নিজে এসে দেখে যা। তা এতে সন্দেহের কি আছে? শুভ বললো তো সেদিন আমাকে। সকাল সকাল কি শুরু করলি বলতো? আজ আমার হবে না। বাপি জানে শনিবার কলেজে বেশি ক্লাস থাকে না। বাড়িতে কি বলে যাবো আমি? পারলে তুই আয়, আমি পারছি না। ও হ্যাঁ, তাহলে তো শুভই ঠিক বলেছিল। তিস্তা রেগে বলল। কি বলেছিল কি শুভ? হ্যাঁ কি বলেছিল শুনি? নিলয় একটু ব্যঙ্গ করেই বলল, শুনলাম কোন সিনিয়রের সঙ্গে নাকি তোর সে আবার ইউনিয়ন করে। বা ভালোই তো কলেজে ইউনিয়ন করার দাদা, খুব ভালো। তিস্তা অসম্ভব রেগে গেছে। ও এবার বলেই বসলো, এত সুর করে টেনে টেনে বলছিস কেন? হ্যাঁ যা বলবি পরিষ্কার করে বল। গত 1 বছরে তুই কতবার দেখা করতে এসেছিস ব্যারাকপুরে আমার সঙ্গে? যতবার আমাদের দেখা হয়েছে ততবার আমাকে কলকাতায় গিয়ে দেখা করতে হয়েছে। সম্পর্কটা টিকিয়ে রাখতে তোর এতটুকু অবদান আছে? কোনো এফার্ট দিস তুই? এই শোন, লং ডিস্টেন্স রিলেশনশিপ টিকিয়ে রাখতে গেলে না এইটুকু করতে হয়। আর তুই কি করে বুঝবি? হ্যাঁ তুই কি করে বুঝবি আমাদের মেডিকেলে পড়াশোনা, আমাদের কত চাপ থাকে তোর কোনো আন্দাজ আছে? তুই তো আর্টসে, তুই তো বাংলা নিয়ে পড়ছিস। হ্যাঁ তুই বুঝবি কি করে মেডিকেলের চাপটা? আর ওইসব বাজে বাজে গল্প উপন্যাস সেসব পড়লে চলে না এখানে, বুঝলি তো? এখানে ফেনামি করতে হয়। তিস্তা রাস্তায় হাঁটতে হাঁটতে একটু দাঁড়িয়ে পড়ল। তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, দেখ কথায় কথা বাড়বে, আমি এবার পারছি না, পারলে তুই আয়। নিলয় বলে উঠল, ও বাহ, তুই যখন পারছিস না তখন আমি কিভাবে পারবো? হ্যাঁ সোমবার দিন আমার ভাইবা পরীক্ষা আছে, আর এমনিতে তার 2 দিন পর সমুদ্রের জন্মদিন। ওই দিন দয়া করে এসে আমায় উদ্ধার করিস, তাহলেই হবে। সবাই সবার গার্লফ্রেন্ড নিয়ে আসছে, আমি তখন তোর জন্য অড ম্যান আউট হয়ে যেতে পারবো না। আমার একটা ইমেজের ব্যাপার আছে, একটু বোঝার চেষ্টা কর, এসে আমায় উদ্ধার কর। তিস্তার কিছু বলার আগেই নিলয় ফোনটা কেটে দিল। 2 মাস বাদে তিস্তার পরীক্ষা। ওর নিজের পড়াশোনার মাঝে এই সম্পর্কটাকে বিন্দুমাত্র অবহেলাও করেনি। গত 1 বছরে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে তিস্তা যথেষ্ট চেষ্টা করেছে। নিলয় এখন কলকাতার মেডিকেল কলেজে পড়ে, ওখানেই হস্টেলে থাকে। তিস্তা এদিকে ব্যারাকপুরের একটি কলেজে বাংলা অনার্সের ছাত্রী। আর রিনি শুভ দুজনেই ইঞ্জিনিয়ারিং পড়ছে। ওরা মাঝে মধ্যেই ব্যারাকপুরে আসে, তবু এখন যোগাযোগ বলতে ওই ফোন। মাঝে মধ্যে তিস্তা নিলয় দেখা করলে তিস্তাকেই কলকাতা যেতে হয়, সঙ্গে বাড়িতে 1 ঝুড়ি মিথ্যে কথা বলতে হয় ওকে। এতদিনে নিলয় তিস্তার সম্পর্ক বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে অনেকটা পথ এগিয়ে গেছে। সেটা এখন আর 2টো স্টুডেন্টের নিছক ভালো লাগা ভালোবাসার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। নিলয় প্রায়ই তিস্তাকে জোর করে, ওর কাছে আসতে চায়, তবে তিস্তা নানা বাহানা দিয়ে সেই পরিস্থিতিগুলো থেকে বেরিয়ে আসে। এই বিষয়ে ওদের মধ্যে ঝগড়া হয়েছে, তিস্তাকে নানা কথা শুনতেও হয়েছে, সে নাকি ওল্ড স্কুল, নিলয় নাকি বাধ্য হয়ে ওর সঙ্গে থাকছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এমনকি রিনিও তিস্তাকে কথা শোনাতে ছাড়েনি। শোন, এসব এখন খুবই নর্মাল। তুই যদি ফিজিক্যাল রিলেশনে এভাবে নাক সিটকাস তাহলে তুই কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারবি না। তিস্তা অবাক হয়ে বলেছিল, সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে বুঝি এথিক্স জলে ভাসিয়ে দিতে হয়? রিনি একটা ব্যঙ্গাত্মক হাসি এসে বলেছিল, এথিক্স? সিরিয়াসলি তিস্তা, এথিক্স? তোরা একে অপরকে ভালোবাসিস, আর এটা একটা ভালোবাসার ফেজ। মানে ওই ধর চোখাচোখি, তারপর হাত ধরাধরি, তারপর চুমু, তারপরে বুঝলি না? এসব শুনে তিস্তা কেমন একটা উদ্ভ্রান্তের মতো রিনির দিকে তাকিয়ে থাকে। এদিকে নিলয়ের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ চোখে পড়েছে, আর অন্যদিকে তিস্তার অন্ধের মতো ভালোবাসা ওকে যেন একটা অন্ধকার গুহার দিকে টেনে নিয়ে যাচ্ছে। তবু তিস্তা যতটা পারত নিজের শিক্ষা মরাল ঠিক রাখার চেষ্টা করত। এমনিতেও ও খানিকটা পুরাতন গোছের মানুষ, এমন কোনো ভুল করতেও চায় না যার খেসারত ওর মা বাপিকে দিতে হয়। দিনটা নভেম্বরের দুপুর। তিস্তা কলকাতা এসেছে নিলয়ের সঙ্গে দেখা করতে। শেষ যেদিন ওদের কথা হলো তারপর থেকে দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই। তিস্তা নিলয়কে অসম্ভব ভালোবেসে ফেলেছে। যতই হোক জীবনের প্রথম প্রেম কার কাছে দামি হয় না। আজ নিলয়ের কলেজের বেস্ট ফ্রেন্ড সমুদ্রের জন্মদিন। ওর কম বেশি সব বন্ধুদেরই ইনভিটেশন আছে, তাও আবার জোড়ায় জোড়ায়। তাই নিলয় বিশেষ করে তিস্তাকে আজ ডেকেছে।
তিস্তা বাড়িতে বলে এসেছে আজ রিনির জন্মদিনে ও রিনির কাছে যাচ্ছে। পুরোটা সত্যি না হলেও খানিকটা সত্যি। ও তো জন্মদিনের পার্টিতেই এসেছে। বাড়ি থেকে পারমিশন যদিও বা পেয়েছে, তাও সেটা কন্ডিশনাল, মানে ওকে সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরতে হবে। সাধারণত কলকাতা আসলেও বিকেলের মধ্যেই বাড়ি ফিরে যায়, কাজেই এই শর্তটা ওর কাছে কোনো ব্যাপার নয়। পরিকল্পনা মতো তিস্তা দুপুর নাগাদ এসে হাজির। নিলয় স্টেশন থেকে ওকে পিক করে নেয়। তারপর দুজনে সমুদ্রের পার্টির জন্য বুক করে রাখা হোটেলে চলে যায়। এদিকে সবাই এখন ব্যস্ত, কারোর দায়িত্ব কেক আনার, কারোর দায়িত্ব বাকি সব দেখে শুনে ব্যবস্থা করে রাখার। ওদের আজ রাত পর্যন্ত পার্টি করার প্ল্যান আছে। তিস্তা এসবের মাঝে একা চুপ করে একটা কোনায় বসে আছে। ততক্ষণে বিকেল গড়িয়ে এসেছে। বাইরের আকাশ তখন কালো করে আসছে। পাখিদের চিৎকার শুনে বোঝা যাচ্ছে সন্ধে নামছে। তিস্তা বাইরের দিকে তাকিয়ে একটু চিন্তায় পড়ে গেল। চিৎকার করে ডাকলো, নিলয় শোন না এদিকে। হ্যাঁ বল। এই বাইরে মনে হয় মেঘ করেছে বুঝলি, আমি বেরিয়ে পড়ি, নইলে দেরি হয়ে গেলে বাপি বকবে। বলিস কি, এখন তো বাকিরা কেউ আসেইনি। পাশ থেকে সমুদ্র এসে বলল, দ্যাটস নট ফেয়ার তিস্তা, আমার জন্মদিন এসে তুই এভাবে চলে যাবি। নিলয় সমুদ্রকে বলল, চাপ নেই বস, যেতে দেবো না। তারপর তিস্তার দিকে তাকিয়ে বলল, এই তুই বাড়িতে জানিয়ে দে না যে দেরি হবে, আমি তোকে পৌঁছে দেবো, প্রমিস, কথা দিচ্ছি আমি তোকে পৌঁছে দেবো। কিন্তু নীলা, বোঝার চেষ্টা কর। বাড়ি থেকে তুই জানিস তো, বাড়িতে বাপিকে চিনিস তো, বাপির কথা শুনেছিস তো। না 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 পারবো না। আরে ভাই বলে দে না বাবা, তুই একবার বাড়িতে জানিয়ে দে, একটা মেসেজ করে দে, বল। তিস্তার কথা শেষ হওয়ার আগেই নিলয় সেখান থেকে চলে গেল। এর মধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, মুষল ধারায় বৃষ্টি। হোটেলের ভিতরে জোরে গান বাজছে, সব ডিস্কো পার্টি সং। কেউ কেউ আর তাতে নাচ করছে। কম বেশি সবার হাতেই একটা করে গ্লাস, ওরা ড্রিঙ্ক করছে। তিস্তার কাছে সব একদম নতুন। ও এতদিনে ওর বাবার ভয়ে কলেজের একটা ক্লাস বাঙ্ক করার সাহস করেনি, সেখানে ওর বয়সী ছেলেমেয়েরা নেশা করছে। এইসব ওর জন্য একেবারে নতুন এক অভিজ্ঞতা। ও নিলয়ের সঙ্গে সঙ্গেই আছে। তিস্তা এতটাই ভয় পাচ্ছে যে জল তেষ্টা পেলেও জল খেতে ভয় পাচ্ছে। বৃষ্টি থামলেই ও বেরিয়ে পড়বে, আর পারছে না। এই আওয়াজে ওর মাথা ব্যথা করছে। তিস্তা নিলয়ের কাছে এসে বলল, নিলয় এই শোন না। এদিকে জোরে জোরে গান বাজছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। কি বলছিস? হ্যাঁ এই শুনতে পাচ্ছি না, জোরে বল, জোরে বল, শুনতে পাচ্ছি না। তিস্তা ওর মুখটা নিলয়ের কানের কাছে এনে বলল, একটু বাইরে, একটু বাইরে আয়, এদিকে আয়, শোন না। এই হ্যাঁ হ্যাঁ একটু বাইরে আয়, বাইরে চ। ওরা ওখান থেকে বাইরে বেরিয়ে এলো। তারপর নিলয় বলল, হ্যাঁ বল। আমার শরীরটা ভালো লাগছে না রে, খুব কাটা গোলাচ্ছে, মাথাটাও ধরেছে, কি করি বলতো। নিলয় ব্রো, স্টেক হার আপস্টেয়ার্স। আরে সমুদ্র উপরে কয়েকটা রুম বুক করেছিল, রাতে আমাদের ফিরতে দেরি হতে পারে ভেবে। লেটার টেক সাম রেস্ট। হ্যাঁ থ্যাঙ্কস ভাই। নিলয় খুব সম্ভবত ড্রিঙ্ক করে আছে। তিস্তার ওর কথাবার্তা একটু অন্যরকম মনে হচ্ছে, কেমন যেন জড়িয়ে আসছে কথাগুলো। গা থেকে একটা অদ্ভুত গন্ধ আসছে। এটা যে পারফিউমের গন্ধ নয় সেটাও ঠিক বুঝতে পারছে। নিলয় তিস্তাকে এনে ঘরে রেখে বেরিয়ে যাচ্ছে, এমন সময় তিস্তা বলল, থাক না তুই এখানে, তুই নিচে চলে গেলে আমি এখানে একা একা কি করবো, কাউকে চিনি না, তুই একটু থাক না। নিলয় ফট করে তিস্তার মুখের কাছে নিজের মুখটা এনে বলল, আমি এখানে থাকলে এনজয় কি করে করব? তুই করবি এনজয়? হ্যাঁ করবি না এনজয়? হ্যাঁ হ্যাঁ আয়, গল্প করছি। আবার গল্প নয়, ওল্ড স্কুল তিস্তা মিত্র, গল্প নয়, আমি বলছি অন্য এনজয়মেন্টের কথা। এই বলে হামলে পড়ল তিস্তার উপর। অন্য এনজয়মেন্ট? এই আরে
তুই চলে এই তো আবার এর মধ্যে ভালোবাসা কতটা ছিল সেটা তিস্তা আজও বোঝেনি, তবে সামান্য একটা হিংস্রতা ছিল যেন। তিস্তা অনেক চেষ্টা করে, কিন্তু শেষে নিলয়ের শক্ত পেশির জোরের কাছে ও দুর্বল হয়ে পড়ে। তিস্তা চিৎকার করে, কি করছিস নিলয়? আরে ছাড় ছাড় বলছি, ছাড়, এই ছাড় নীল, আরে ছাড় নীল, এদিকে এদিকে হয়, কোথায় যাচ্ছিস? এই তুই এদিকে হয় না, তুই আরে আবার বেশি ন্যাকামো করে এদিকে হয়। অবশেষে তিস্তার আওয়াজ থেমে গেল। পরের দিন সকালে যখন ওর ঘুম ভাঙল, তখন ও একা ওই হোটেলের রুমে। প্রথমটায় বিছানা থেকে উঠতে একটু কষ্ট হলো, তারপর তাড়াহুড়ো করে সব গুছিয়ে বাড়ির পথে রওনা হলো তিস্তা। সেদিন রাতের ঘটনা নিয়ে তিস্তা কিছুদিন ভয় একটু সিঁটিয়েছিল। তারপর একদিন রিনিকে ডেকে ও সবটা খুলে বলল। কিছু হবে না বল রিনি? কি ন্যাকামি তোর পাগলি, এসব খুব নর্মাল, কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। কিন্তু শরীরের মধ্যে একটা যে সমস্যা হচ্ছে সেটা তিস্তা ভালোই বুঝতে পারছে। ও নিলয়কে সবটা জানায়। নিলয় ওকে আশ্বস্ত করে কোনো সমস্যা নেই, মেডিকেল সায়েন্স এখন সব করতে পারে। সেই মতো ওরা চেষ্টাও করেছে সব সমস্যা ঝেড়ে ফেলে দিতে, কিন্তু ডাক্তার জানায় এতে তিস্তার লাইফ রিস্ক আছে। এমনিতে ওর কিছু শারীরিক সমস্যা আছে যা পরে কমপ্লিকেশন তৈরি করতে পারে। তাহলে এখন উপায় কি? পালাবে? কিন্তু যাবে কোথায়? থাকবে কোথায়? খাবে কি? তবু এক শীতের সন্ধেতে কোনো কিছুকে তোয়াক্কা না করে নিজের শরীরে ছোট্ট আশিকে নিয়ে তিস্তা ঘর থেকে বেরিয়ে আসে। কলকাতাতে এক বাড়ি ভাড়া নেয়। কলেজে তখন সেকেন্ড ইয়ারের শেষের দিক। নিলয় একদিন তিস্তাকে জানালো, দেখ কটা দিন সামলে নে, আমি এমবিবিএস শেষ করেই একটা কোনো স্টেপ নেব, ততদিন প্লিজ তুই একটু। আমি চেষ্টা করব, কিন্তু কিন্তু কি বল? নিলয়, এটা শুধু একদিনের কথা না, অনেকগুলো দিন, অনেকগুলো মাস, অনেকগুলো টাকার বিষয়। দুজনেই তখন স্টুডেন্ট। তিস্তা পাড়ার লোকের কথা এড়িয়ে যেতে ব্যারাকপুর থেকে পালিয়ে আসে। নিলয় কলেজের হোস্টেলে থাকে। তিস্তার সামনে সস্তার ভাড়া বাড়িতে থাকতে শুরু করলো। নিজের স্কলারশিপের যা টাকা পায় তা থেকে কিছুটা নিলয় তিস্তাকে দেয়। তিস্তা টিউশনি করা শুরু করেছিল। কলেজে কিছু স্কলারশিপের জন্য চেষ্টাও করেছিল এবং তা থেকে যা পেয়েছিল তা নিয়ে কিছুদিন চলেছিল। এর মধ্যে দুই বাড়িতেই জানাজানি হয়। কিছু মাস পরে অন্তঃসত্ত্বা মেয়েকে একেবারে ফেলে দিতে না পেরে তিস্তার বাবা শুধু টাকা পয়সার দায়িত্বটুকু নিল। দিন পার হয়। কিছুদিন পর আশিয়ানার জন্ম হয়। ছোট্ট ফুটফুটে একটা মেয়ে, চোখ দুটো ঠিক তিস্তার মতো। এর মধ্যে তিস্তা গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছে। তারপর আরো 1 বছর কেটে যায় এইভাবে। অন্যদিকে নিলয়ের ডাক্তারির পড়া প্রায় শেষের দিকে, আর বাকি মাত্র 1 বছর। একদিন রাস্তায় তিস্তার শুভর সঙ্গে দেখা, বহু বছর পরে দেখা। কথায় কথায় রনিতার কথা ওর মুখ ফসকে বেরিয়ে পড়ে। রনিতা এক বড় বিজনেসম্যানের মেয়ে, নিলয়ের ক্লাসমেট। শুভ কিছু বলতে না চাইলেও তিস্তার অসম্ভব জোরের কাছেও পেরে উঠল না। নিলয়ের সব প্রতিশ্রুতি, ওর সব বড় বড় কথা, যেমন একবার ডাক্তার হয়ে যাই, তারপর আমি, তুই আর আমাদের আশিয়ানা মিলে সংসার পাতব, আমাদের সুখের সংসার হবে, ওসব আরো কত কি, ওসব মুহূর্তে অন্ধকারে মিলিয়ে গেল তিস্তার সামনে। তিস্তা সরাসরি গিয়ে জেরা করলো নিলয়কে। কেন করলি তুই এটা? খুব দরকার ছিল? কি বলছিস তুই? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে বোকা বানাচ্ছিস না নিজে বোকা সাজছিস? নিলয়ের কপালে তখন ঘাম জমতে শুরু করেছে। বোকা মানে বোকা বানাবো কেন? দেখি তোর কোথাও একটা ভুল হচ্ছে।
নিলয়, রনিতা কে? কতদিনের সম্পর্ক তোদের? নিলয় ঠিক যে ভয়টা পাচ্ছিল এতদিন, সেটা আজ ওর সামনে দাঁড়িয়ে। ও বলল, রনিতা আমার ব্যাচমেট। আর কিসের সম্পর্ক? হ্যাঁ, মাঝে বকিস না। শুভ আমাকে সবটা বলেছে। কতদিন না না, মানে ঠিক কত মাস বলবি? নিলয়কে আজ পর্যন্ত এইভাবে কেউ কখনো জেরা করেনি। এমনিতেই অল্পতে মাথা গরম করে ফেলে। এবারও একই ঘটনা ঘটল। জেরা করছিস আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক আছে, আছে সম্পর্ক। 2 বছরের সম্পর্ক আমাদের। কেন? হ্যাঁ, কি হয়েছে? তিস্তার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। চারিদিকটা শূন্য লাগছে ওর। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে তিস্তা বলল, কিভাবে পারলি তুই? লজ্জা করলো না তোর একবার? আমার জীবনটা নষ্ট করলি, একটা বাচ্চার জীবন নষ্ট করলি তুই। লজ্জা করলো না তোর? তুই মানুষ, তুই একটা জানোয়ার। জানোয়ার তুই, শুনতে পাচ্ছিস? তুই একটা জানোয়ার। নিলয় চুপ করে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তারপর গলা ছেড়ে এমন ভাবে কথাগুলো বলল যেন এখানে ওর কোনো দায়বদ্ধতা নেই। তিস্তা, তুই জানিস আশিয়ানা তোর ও আমার ছোট বয়সের একটা ভুল ছিল। হ্যাঁ, আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক কখনো ছিলই না। আর তাছাড়া তোর কাছে অপশন ছিল, এখনো আছে। ও তোকে তো অনেকবার বলেছি যে ওকে একটা অনাথ আশ্রমে দিয়ে দে, তুই শুনিসনি। এখানে আমার কোনো দোষ নেই। তাছাড়া ওই দিন তুই দুর্বল হয়ে না পড়লে এসব হতো না। আর এমনিতেও এই সম্পর্কে এইসব এখন খুবই নর্মাল। তুই চাইলে এই দায়িত্ব থেকে পিছু হটতেই পারতিস। যাকে যা হওয়ার হয়ে গেছে, বাদ দে। কিন্তু আর সম্ভব না, আর সম্ভব না। হয় তুই চুপ করে মেনে নে যা সব হচ্ছে, আর নয়তো ছাড়, বাদ দে। আমি এক্সট্রা কোনো ঝামেলা চাই না। তুই চিন্তা করিস না, আমি প্রতি মাসে নগদ টাকা তোর কাছে পৌঁছে দেব, ঠিক আছে? তিস্তা এই অপমান সহ্য করতে পারেনি। নিজের বাপির কাছেও ফিরে আসেনি। ওই থেকেই তিস্তার লড়াই শুরু হয়েছে। মাস্টার ডিগ্রি শেষ করে যখন ব্যারাকপুরে ফিরল, ততদিনে আশি অনেকটা বড় হয়ে গেছে। ব্যারাকপুরের ফ্ল্যাট বাড়ি ঐক্যতানে আশিয়ানার ঠাঁই হয়। ওর জায়গা হলো পাহাড়। বাইরে পাখির ডাকে হঠাৎই ঘোর কাটল তিস্তা। ওর চোখের কোল ভিজে। দীর্ঘ 15-16 বছরের ইতিহাস থেকে সোজা বর্তমানের মাটিতে এসে পড়ল। এই আঘাত ওকে একটা নির্বিকার মানুষ বানিয়ে দিয়েছে। নতুন করে স্বপ্ন দেখতে ও এখন ভয় পায়। এইসব ভাবতে ভাবতে কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে তিস্তা বুঝতেই পারে না।